বিসমিল্লাহির রহমানির রাহিম। বাংলা ইজি লার্নিং এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ষষ্ঠ শ্রেণীর যারা শিক্ষার্থীরা আছো, তোমরা জেনে আনন্দিত হবে বাংলা ইজি লার্নিং নতুন একটি কোর্স আয়োজন করেছে, যেটি একাডেমিক প্রোগ্রাম 2025। যারা 2025-এ ষষ্ঠ শ্রেণীতে আছো তাদের জন্য সম্পূর্ণ ফ্রি একটি কোর্স নিয়ে হাজির হয়েছে বাংলা ইজি লার্নিং। এটা যে কি চমৎকার একটি কোর্স হতে চলেছে, তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে তারাই আসলে বুঝতে পারবে। তো আজ থেকে শুরু হচ্ছে আমাদের লেকচার 1, যেটাতে আমরা সিলেবাস পরিচিতি নিয়ে আলাপ এবং আলোচনা করব। তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র নামে দুটি পত্র থাকবে। প্রথম পত্রতে থাকবে চারুপাঠ এবং আনন্দপাঠ, এবং দ্বিতীয় পত্রতে থাকবে বাংলা ব্যাকরণ ও নির্মিতি অংশ। এই সম্পূর্ণ কোর্সটাতে যা যা থাকবে এটা আমরা একটু পরেই জেনে নিব, কিন্তু আমি তোমাদেরকে এতটুকু বলতে চাই, বাংলা ইজি লার্নিং এর সাথে থাকলে তোমাদের আর কোথাও বাংলার জন্য যেতে হবে না। আনন্দের সাথে, ভালোর সাথে এবং খুবই চমৎকার ইতিবাচক কাজের ক্ষেত্রে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। তো আমরা একটাবার দেখে নিই যে কোর্সটিতে যা যা থাকছে। একেবারে হাতে কলমে অনেক পরীক্ষা নিরীক্ষার পর আমি এই কোর্সটিকে সাজিয়েছি। শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের জন্য থাকছে গাইডলাইন। অর্থাৎ আমাদের এই আয়োজনে তোমাদের একটি টাকাও কিন্তু দিতে হবে না। একেবারে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই সকল সেবা বাংলা ইজি লার্নিং এর থেকে পেয়ে যাবে। আর আমি যে ক্লাসটা করাবো, এই ক্লাসে কিন্তু তোমাদের আলাদাভাবে খাতাতে নোট করার কোনো প্রয়োজন নাই, কারণ ক্লাস শেষে আমি তোমাদেরকে সম্পূর্ণ ক্লাসের স্লাইড যে পিডিএফটা আছে সেটি আমি দিয়ে দিব। বিষয় অনুযায়ী গুরুত্বপূর্ণ নোট প্রদান। একটি বিষয় পড়ানোর শেষে যা কিছু গুরুত্বপূর্ণ আছে সেগুলো আমি তোমাদের নোট আকারে, পিডিএফ আকারে তোমাদেরকে পাঠিয়ে দিব ইনশাল্লাহ। মাসিক একটি পরীক্ষা থাকবে, যার মাধ্যমে একটি মাসে আমরা যা যা শিখব সেখানে আমাদের নিজেদের দক্ষতাকে যাচাই করে নিতে পারব। মাসিক একটা লাইভ ক্লাস থাকছে তোমাদের জন্য। এটি অনবদ্য একটি লাইভ ক্লাস হবে, যেখানে আমি এবং তোমরা একে অপরের সাথে কথা বলতে পারবো এবং যত সমস্যা আছে সেগুলা নিয়ে আলাপ এবং আলোচনা করতে পারবো। সর্বশেষ ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যত প্রশ্ন আছে, ফাইনাল পরীক্ষাতে তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে সেগুলোর তথ্য প্রদান আমি করব, এবং প্রশ্নগুলোর সমাধানও আমরা দেখে নিব। তো তোমাদের মধ্যে আমি জানি জানি ইতিমধ্যে তোমাদের মনে কয়েকটি প্রশ্নের উদয় হয়েছে। স্যার, আমরা কিভাবে এই নোটগুলো সংগ্রহ করব এবং পরীক্ষাতেই বা কিভাবে আমরা অংশগ্রহণ করতে পারবো? হ্যাঁ, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ, এটি আমি তোমরা যখন ক্লাস নিয়মিত করতে থাকবে, পরবর্তী ক্লাসগুলো দেখতে থাকবে, সেখানে জেনে যাবে যে কিভাবে তোমাদের নোটগুলা সংগ্রহ করতে হবে এবং পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে। তো এখন আমরা চারুপাঠ বইয়ের সূচিপত্র নিয়ে আলোচনা করব। চলো, আর দেরি নয়, শুরু থেকে, একেবারে শুরু থেকেই আমরা শুরু করি। চারুপাঠ, আহ, এই চারুপাঠ বইয়ে তোমাদের 9টি গদ্য আছে এবং 9টি পদ্য আছে। এই দুইটা অংশকে কিভাবে আমরা মনে রাখতে পারি সেই টেকনিকটাও আজকে শিখব। আমরা একটু সূচিপত্রটা দেখে নিই। তোমরা জানো যে চারুপাঠ বইয়ে 103টি পাতা আছে, এবং এই 103টি পাতাতে 9টি গদ্য এবং 9টি কবিতা তোমাদেরকে পড়তে হচ্ছে। 18টি এই কবি এবং সাহিত্যিকদের লেখা তোমাদেরকে পড়তে হচ্ছে। তো আমরা গুরুত্বপূর্ণ নোটসের মধ্যে খুবই চমৎকারভাবে কবিদের জন্মসাল, জন্মস্থান এবং আরও অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো কিন্তু দিয়ে দেব। তাই বাংলা ইজি লার্নিং থেকে কিন্তু অন্য কোথাও যাওয়া যাবে না। তো এটা তোমরা নিজেদের বই থেকে দেখে নিতে পারো। আমি এখন তোমাদেরকে যেটি শেখাবো সেটি হলো যে এই যে এবারে এই সকল গদ্য ও পদ্যের নাম কিভাবে মনে রাখা যায়, চলো তার সমাধান করা যাক। প্রথমেই 9টি গদ্যকে মনে রাখার টেকনিক শিখবো আমরা। দেখো, ছোট্ট একটি গল্প তোমাদের বলছি। এটা তোমাদের আশা করি খুব সহজেই মনে থাকবে। বাংলাদেশ এবং নীলনদ আর পিরামিডের দেশ। নীলনদ বলতো কোথায়? কোন দেশের নদীর নাম? পিরামিড কোথায় অবস্থিত, কোন দেশে অবস্থিত? তোমাদের কারো জানা থাকলে এখনই মন্তব্য ঘরে জানিয়ে দাও। দেখি, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে জানো
যে নীলনদ আর পিরামিডের দেশটা কোথায়। তো কি হয়েছে জানো, নীলনদ আর পিরামিডের দেশ, আহ, এই দেশে আমাদের বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ জিনিস সেই দেশের জাদুঘরে রাখা ছিল। তো হঠাৎ করে খবর এসেছে যে সেই দেশের জাদুঘর থেকে আমাদের দেশের গুরুত্বপূর্ণ যে সকল জিনিস তাদের কাছে সুরক্ষিত করার জন্য রেখেছিলাম সেই জিনিসগুলো চোর চুরি করে নিয়ে গিয়েছে। তো এখন যেটা ঘটেছে যে এইটা নিয়ে সবাই চিন্তিত। আমাদের দেশে তোলপাড় হচ্ছে, নীলনদ আর পিরামিডের দেশ জুড়ে তোলপাড় হচ্ছে যে আসলে এত গুরুত্বপূর্ণ জিনিস কিভাবে এত সিকিউরিটির মধ্যেও এটা চুরি হয়ে গেল। তো এটা নিয়ে দুইটা দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে। তো একটু পড়ো যে এখানে কি কি বলা হয়েছে। নীলনদ আর পিরামিডের দেশ আজ তোলপাড়। এই যে নীলনদ আর পিরামিডের দেশ আজ তোলপাড়। কারণ, দুঃখিত, কারণ সেই দেশের জাতীয় জাদুঘর থেকে কতকাল ধরে সংরক্ষিত থাকা, ওকে, কারণ সেই দেশের জাতীয় জাদুঘর থেকে কতকাল ধরে সংরক্ষিত থাকা আমাদের লোকশিল্পের গুরুত্বপূর্ণ কিছু জিনিস, কার্টুন, ব্যঙ্গচিত্র, পোস্টারের ভাষা চুরি হয়ে গেছে। তাহলে সেই দেশে যে জাদুঘরে আমাদের লোকশিল্পের যে গুরুত্বপূর্ণ জিনিস ছিল সেগুলো কি ছিল? কার্টুন ছিল, ব্যঙ্গচিত্র ছিল ও পোস্টারের ভাষা ছিল, যেগুলা কতকাল ধরে মানে অনেক দিন আগে তাদের কাছে কিন্তু আমরা আমানত হিসেবে রেখেছিলাম যে তারা এটাকে সংরক্ষিত রাখবে। কিন্তু সেটা সেই জাদুঘর থেকে, ওই নীলনদ আর পিরামিডের দেশ, সেই দেশের জাদুঘর থেকে চুরি হয়ে গেছে। তো এটা নিয়ে কি প্রতিক্রিয়া দেখো। বাংলাদেশ ইতিমধ্যে ঘোষণা করেছে চোরকে ধরিয়ে দিতে পারলে পাওয়া যাবে সততার পুরস্কার। তোমরা অনেক সময় হয়তো শুনবে বা দেখেও থাকবে যে অনেকেই কিছু, যাদের অনেক সময় খুয়ে যায় বা চুরি হয়ে যায় তখন কিন্তু ঘোষণা করা হয়, মাইক দিয়ে ঘোষণা করা হয় যে যিনি এটি উদ্ধার করে দিতে পারবে বা চোরের সন্ধান কেউ যদি দিতে পারবে তাদেরকে কিন্তু পুরস্কৃত করা হয়। তো এমনটাই আসলে। তো এখন সেই দেশের স্পেশাল 3জন পুলিশ অফিসারকে এই কেসের দায়িত্ব দেওয়া হয়েছে। কোন দেশের বলতো? নীলনদ আর পিরামিডের দেশে। হ্যাঁ, নীলনদ আর পিরামিডের দেশের 3জন পুলিশ অফিসার। এই 3জন পুলিশ অফিসারের নাম কি? মেনু, আকাশ আর মাদার তেরেসা। তাহলে একটা জিনিস ভালো মতো বোঝার চেষ্টা করো। এখানে দুইটা দেশের কথা বলা হয়েছে। একটা হলো নীল নদ আর পিরামিডের দেশ, খুব ভালো। আরেকটি হলো বাংলাদেশ। এখন বাংলাদেশের কি ওই দেশে রাখা ছিল? আমাদের দেশের, বাংলাদেশ মানে আমাদের দেশের, আমাদের লোকশিল্পের কিছু গুরুত্বপূর্ণ জিনিস। আমি আগেই বলেছি সেই জিনিসগুলো কি? কার্টুন, ব্যঙ্গচিত্র, পোস্টারের ভাষা। তাহলে নীলনদ আর পিরামিডের দেশে আমাদের লোকশিল্পের কার্টুন, ব্যঙ্গচিত্র, পোস্টারের ভাষা সেই জাদুঘরে রাখা ছিল। এবং সেটা কতকাল ধরে, মানে অনেক বছর ধরে কিন্তু সেটা সংরক্ষিত ছিল। হ্যাঁ, অনেক বছর ধরে। এখন কি হয়েছে? চোর যেহেতু চুরি করে নিয়েছে সেহেতু বাংলাদেশ সেটাকে ঘোষণা দিয়েছে যে সততার পুরস্কার পাবে। এবং যে পুলিশ অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে মিনু, আকাশ এবং মাদার তেরেসা। তো এর সাথে সাথে দেখো এখানে কি ঘটেছে। এর সাথে সাথে যদি তুমি এটা যদি দুই একবার পড়ো, আমি বোধ করছি যে এই 9টি গদ্যের নাম কিন্তু তোমরা শিখে ফেলবে। এখানে দেখো আমি আন্ডারলাইন করে দিয়েছি নীল নদ আর পিরামিডের দেশ। এটি 9টি গদ্যের মধ্যে একটি গদ্যের নাম। তোলপাড়, এটিও একটি গদ্যের নাম। আমাদের লোকশিল্প, এটিও একটি গদ্যের নাম। কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা, এটিও কিন্তু একটি গদ্যের নাম। সততার পুরস্কার, এটি একটি গদ্যের নাম। মিনু, এটি একটি গদ্যের নাম। আকাশ, এটি একটি গদ্যের নাম। মাদার তেরেসা, এটি একটি গদ্যের নাম। চমৎকার এই ছন্দের মাধ্যমে, টেকনিকের মাধ্যমে আমরা কিন্তু শিখে ফেললাম 9টি গদ্যের নামে। আমি তোমাদেরকে একটি জিনিস মানে বলতে চাই যে তোমরা এই চারুপাঠ বইটা হাতে নিলেই যেন প্রথম প্রশ্ন আসে যে চারুপাঠ বইয়ের পাতা কতটি। তোমরা জেনে রাখো প্রথম প্রশ্ন, চারুপাঠ বইয়ের মোট পাতা হচ্ছে 103টি। দ্বিতীয় যদি প্রশ্ন করা হয়, আচ্ছা এই চারুপাঠে বইকে প্রধানত কয়টি অংশে ভাগ করা হয়েছে?
প্রধানত দুইটি অংশে ভাগ করা হয়েছে, একটি গদ্য আর একটি পদ্য বা কবিতা অংশ। এবার তোমাকে যদি প্রশ্ন করি, বলো তো তোমাদের কয়টি গদ্য পড়তে হবে? উত্তরটি ঝটপট তোমরা মন্তব্য ঘরে লিখে দাও। আমি তার সাথে সাথে পরবর্তী স্লাইডে যাচ্ছি। এবারে একটি চমৎকার ছড়ার মাধ্যমে ৯টি পদ্যের নামই চলো শিখে ফেলি। আমরা কিন্তু ইতিমধ্যেই ৯টি গদ্যের নাম শিখে ফেলেছি খুবই চমৎকারভাবে। হ্যাঁ, তো এবারে আমরা একটি ছড়া শিখব। আমরা ছোটবেলায় অনেক ছড়াই শিখেছি, তো এই ছড়া শেখার মাধ্যমেই আমরা ৯টি পদ্যের নাম মনে রাখবো ইনশাআল্লাহ। তো দেখো, আমি এই ছড়ার নাম দিয়েছি আসমানি। তো এটা লিখেছে কে? আসাদুজ্জামান মামুন। এই তো তোমার প্রিয় স্যার, আমি আসাদুজ্জামান মামুন। আমি এই ছড়াটি লিখেছি। তো চলো শুরু করি। এখানে বলেছে, তোমরা ছোটবেলায় কিন্তু পড়েছো হাট্টিমা টিম টিম, তো এভাবেই পড়বা। এটি একটি স্বরবৃত্ত ছন্দে লেখা একটি ছড়া। আমি পড়ছি। আসমানি আসমানি, ঝিঙে ফুল কি চেনো? পাখির কাছে ফুলের কাছে সুখ তুমি কি কেনো? এখানে আসমানি হচ্ছে একটা মেয়ে, এবং এই মেয়েটা এত ভালো একটা মেয়ে যে মেয়েটার জন্য সবাই দোয়া করে, আশীর্বাদ করে। কারণ সেই মেয়েটা সব মানুষকে সাহায্য করে। কেমন? তো দেখো, ওকে প্রশ্ন করছে যে আসমানি আসমানি, ঝিঙে ফুল কি চেনো? তুমি কি ঝিঙে ফুল চেনো? আচ্ছা, পাখির কাছে ফুলের কাছে সুখ তুমি কি কেনো? আমরা কিন্তু সবাই সুখ খুঁজতে পছন্দ করি, যে আমরা কোথায় গেলে সুখ সুখ পাবো। তো সেটাই বলছে যে আসমানি, পাখির কাছে ফুলের কাছে সুখ তুমি কি কেনো? হ্যাঁ, ঠিক আছে, খুব মজার। তারপরে দেখো, জন্মভূমি ছেড়ে তুমি একলা কোথায় যাও? হঠাৎ একদিন দেখা গেল আসমানি কোথায় জানি যাচ্ছে, তার হাতে আহ, একগুচ্ছ চিঠি। ঠিক আছে, তো এই জন্য বললো যে তোমার জন্মভূমি, এই জন্মভূমি ছেড়ে তুমি একলা কোথায় যাও? চিঠি বিলি শেষ করে কি ফিরবে তোমার নাও? নায় করে ছোট্ট একটা নৌকা করে কোথায় যেন যাচ্ছিল, তো তখন বলে যে তুমি একলা কোথায় যাচ্ছ এই ছোট্ট নৌকা নিয়ে? তখন প্রত্যুত্তরে বলে যে আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ চিঠি আছে, সেই চিঠি বিলি করতে আমি যাচ্ছি। তো প্রত্যুত্তরে আবার আমাদের কবি মানে আমরা প্রশ্ন করলাম যে আচ্ছা, তুমি যে চিঠি বিলি করতে যাচ্ছ, এটা শেষ করে কি তুমি আবার ফিরবে, এই জন্মভূমিতে ফিরবে? তো এই যে চিঠি বিলি করতে গেল আমাদের আসমানি, আর ফিরছে না। এই জন্য আমরা আবার বলছি, আসমানি আসমানি, ফাগুন মাস তো এলো। ফাগুন মাস মানে কি? ফাগুন মাসে কিন্তু আসার কথা বলেছিল। এই যে চিঠি বিলি করার সময় শেষ যখন আমাদের কথা হলো আসমানির সাথে, তখন সে বলেছিল যে আমি ফাগুন মাসে জন্মভূমিতে ফিরবো। কেমন? তো এই জন্য আবার বলেছে, আসমানি আসমানি, ফাগুন মাস তো এলো, জন্মভূমি ছেড়ে তুমি কোন দেশেতে বলো? আমরা প্রশ্ন করছি যে এই সুন্দর মেয়েটি, সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় কি চমৎকার চোখ ছিল। ঠিক আছে, দেখতে অনেকটা মানে কেমন, এত সুন্দর মেয়ে, এত ভালো মেয়ে, তাকে ছেড়ে থাকতে আমাদের তো ভালো লাগে না। সে তো আমাদের খুব কাছের বন্ধু ছিল, তাই তো? আচ্ছা, সে কোন দেশে আছে এখন? এখন আমরা আসমানির উদ্দেশ্যে আবার বলছি, তোমার জন্য মানুষ জাতির চলছে শোকের মাস। মানে আমাদের একটা শোক চলছে, যে তাকে ছাড়া আমাদের আর ভালো লাগছে না। সে কোথায়? ফিরে এসে সবার মাঝে বাঁচতে দাও ওই হাস। এটা কিন্তু খুবই চমৎকার। বলছে যে এই মানুষ জাতি মানে আমরা যারা আছি, আমাদের আসমানি ছাড়া চলছে না, আমাদের শোকের মাস চলছে। ফাগুন মাসে আসার কথা হলেও ফাগুন মাসটা আমাদের আনন্দের হওয়ার কথা, যে সেই দিন, সেই মাসে আমাদের ফিরে আসবে আসমানি, কিন্তু এই মাসটা আমাদের কাছে এখন শোকের মাস মনে হচ্ছে। আমরা আকুতি জানাচ্ছি, আমরা প্রার্থনা করছি, আমরা তার কাছে বলছি যে ফিরে এসে সবার মাঝে বাঁচতে দাও ওই হাস। আমরা যে তাকে দেখে হাসতে পারি, তাকে দেখলে আমাদের ভালো লাগে, সে যে আমাদের আপন মানুষ, এটাই কিন্তু বোঝানো হয়েছে। তো ধন্যবাদ। আমরা খুবই দ্রুত আহ, নতুন ভিডিও এবং মূল পাঠে আমরা চলে যাব। আনন্দ পাঠ এবং বাংলা ব্যাকরণ ও নির্মিত অংশ আমি শুরু করব। শুরুতেই আমরা চারুপাঠ দিয়ে শুরু করেছি।
আমরা গদ্য থেকেই শুরু করব। কে কে আজকের এই ক্লাসটি থেকে একটু উপকৃত হয়েছো এবং তোমাদের ভালো লেগেছে সেটি জানিয়ে দাও, এবং শুরু থেকে শেষ পর্যন্ত এই পুরো কোর্সে কারা কারা আমার সাথে যুক্ত থাকবে সেটিও জানিয়ে দাও। এবং তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখলে এটা কিন্তু অবশ্যই জানাবে, এটা কোনোভাবেই ভুল করা যাবে না। কারা কারা আমার সাথে শেষ পর্যন্ত যুক্ত থাকবে জানিয়ে দাও। ভালো থাকো, সুস্থ থাকো, যে ভালো শেষ নাই। আলোর পথে চলো, এবং শুধু নিজে ভালো থাকলে হবে না, অন্যকেও ভালো রাখতে হবে।